অতিরিক্ত ভাবনা করি, তাই নিজেকে হিপনোটাইজ করে ফেলেছি। শরীর দুর্বল থাকায় আমাকে স্যালাইন দিয়ে শুয়ে রাখা হয়েছিল। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এলো, 3 ঘন্টা পর ছাড়বে এখান থেকে। হামিদ আমার জন্য হোটেল থেকে খাবার আনতে যাই। হাসপাতালে শুয়ে আমি আরো পাগল হচ্ছিলাম। সুমন ভাই, আমি জানি আমার ঘটনাটি ভৌতিক, তাই আপনার কাছে শেয়ার করছি, কিন্তু এই ভৌতিক আর ভয়ের ভিতরে যে আরো একটি বেদনাদায়ক ঘটনা আছে তা হয়তো এতক্ষণে আপনিও ভুলে গিয়েছেন। আমিও গিয়েছিলাম। অতি প্রাকৃতিক ঘটনার শিকার হতে হতে নিপার নামটাই যেন ভুলতে শুরু করেছিলাম। তবে সেদিন হাসপাতালের বেডে শুয়ে আমি তাকে প্রচন্ড রকমের অনুভব করেছি। ক্ষমা চাচ্ছি আপনার কাছে আর আপনার অডিয়েন্সদের কাছেও। ভৌতিক ঘটনার মধ্যে এই কথাগুলো তাদের জানা দরকার। বুকটা ফেটে যাচ্ছে, মনটা চিৎকার দিয়ে কান্না করছে, যা শুধুই আমি অনুভব করছি। আমার সমাজের মানুষ দেখে আমার গাল ভেঙেছে কিনা, আর আপনারা হয়তো দেখছেন জিনের হাত থেকে আমি বেঁচে আছি কিনা। আঘাত তো আমি নিপার থেকেও পাচ্ছিলাম, তাই ওর কিছু ঘটনা শোনাতে চাই। আজ থেকে 1 বছর আগে, আমি তখন অনার্স 2য় বর্ষে। নিপা আমার জীবনে তখন মানসিক শান্তির ওষুধ ছিল। আচমকা নিপা জানিয়েছে ওর বন্ধুরা মিলে সিলেটে ট্যুরে যাবে, সেখানে সবাই মেয়ে থাকবে। এই ব্যাপারটা নিপা তার ফ্যামিলিকে জানাতে পারবে না, কারণ তারা রাগ করবে আর ট্যুরের টাকাও দিবে না। আমার পরিবার তেমন ধনী নয়, বাবাকেও এই ব্যাপারে বলার সাহস হয়নি তখন। নিপার ট্যুরে যাওয়ার টাকা নেই, মানে সেটা আমাকে ব্যবস্থা করতে হবে। আমি আমার রুমমেট একজনের সাথে রাস্তায় হকারের কাজ করেছি। 100 টাকার স্যান্ডেল 50 টাকায় পাওয়া যাচ্ছে বলে কড়া রোদে কাস্টমার ডেকেছি। রাতে আমার গলা ভেঙে যাওয়ায় 1 কাপ রং চা খাইনি আদা দিয়ে। টাকাটা জমিয়েছি নিপা খুশির জন্য। শুধু হকার না, আমার শখের ঘড়িটাও বিক্রি করেছিলাম। না, দামি নয়, ওটা বিক্রি করে 200 টাকা পেয়েছি। সেটাও জমানো টাকার মধ্যে রেখেছিলাম। 8 দিন পর কাঙ্ক্ষিত দিনটা আসে। নিপার ট্যুরে যাওয়ার সময় আমি 10,000 টাকা নিপার হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু এখানে আমার মেহনতের টাকা ছিল মাত্র 4,000। বাকি 6,000 আমি ধার করেছিলাম। ধারের টাকা ধীরে ধীরে পরিশোধ করেছি, একই কাজ করে শোধ করেছি। ট্যুর শেষ করে এসে যখন নিপা আমাকে খুশিতে জড়িয়ে ধরেছিল, বিশ্বাস করেন সুমন ভাই, রং চায়ের আদা আমার দরকার পড়েনি। আমার সারা শরীর হালকা হয়ে যায়। এতদিনের শ্রম কষ্ট সবটা এক মুহূর্তে ভুলে যাই আমি। সে আমার ভালোবাসা ছিল, এতটাই কাছের ভালোবাসা ছিল। আপনারা বা আপনি আমার ভৌতিক যন্ত্রণাগুলো উপভোগ করেছেন শুধু, কিন্তু আমার মাঝে এর চেয়েও অধিক যন্ত্রণা বিদ্যমান রয়েছে, তা আমি বলে প্রকাশ করতে পারছি না। সেই নিপা আজ অন্যের স্ত্রী, সেই নিপা অন্যের বিছানায়। সেই নিপা আমাকে ভুলে গিয়ে অচেনা একটা মানুষকে আপন করে নিয়েছে। জানি আমার মতো আপনার চ্যানেলে শত পুরুষ এমন রয়েছে, তারা হয়তো এই যন্ত্রণা উপলব্ধি করতে পারছে। আজ কতদিন তার সাথে আমার কথা হয় না, কতদিন তার সাথে রাত জাগা হয় না, কত সকাল তাকে নিয়ে আবার শুরু করা হচ্ছে না, কতদিন তার হাতটা ধরি না। কথা দিয়েছিল আমাকে ছেড়ে যাবে না কখনো। যত ইচ্ছা ছিল তাকে নিয়ে আমার, সবটাই আমার লুকিয়ে পড়া চোখের জলে ভেসে যাচ্ছে। শুধু আমি জানি আমি তাকে কতটা ভালোবেসেছিলাম। ওর স্মৃতিগুচ্ছ আমাকে পুরো তুচ্ছ করে দিচ্ছিল। তিনি ঘটনার ফাঁকে বহুবার নিপার কথা বলেছিল, আমি সবটা কেটে একবারে বুঝিয়ে দিলাম। যেহেতু এটি রোমান্টিক গল্প না, তাই ভৌতিক ব্যাপারটাই বেশি রাখা হয়েছে। হাসপাতালের বেডে শুয়ে নিপারের স্মৃতি ভেবে যাচ্ছিলাম। হামিদ আসছে রাত 8টার দিকে। দেরি হবার কারণটা আমি সেদিন জানিনি, জেনেছি পরে। আমাকে টেকনাফ নিয়ে চিকিৎসা করাতে অনেক টাকা লাগতে পারে, সেই কারণে মহাজনের কাছে গিয়ে বসেছিল। বেতন নিয়ে আসতে আসতে দেরি হয়েছে তার। যেহেতু মাস শেষ হয়নি, তাই অনুরোধ করে আগে বেতন নিয়েছে। আমি সরাসরি কখনো তাকে বলতে পারিনি, তবে আজ বলছি, আমি তোকে সত্যি অনেক ভালোবাসি বন্ধু। আমার বিপদে আমি শুধু তোকেই পেয়েছি। এই মুহূর্তে তোকে জড়িয়ে ধরে কান্না করতে মন চাচ্ছে আমার। যে নিপার জন্য আমি তোর সাথে আড্ডা দিতাম না, যে নিপাকে ফুচকা খাওয়ানোর জন্য তোর পকেট কাটতাম আমি, যে নিপাকে সময় দেওয়ার জন্য তোকে সময় দিতাম না। নিপা ধোকা দিবে বলায় তোকে আমি একবার ধমক দিয়েছিলাম, কয়েকদিন কথাও বলিনি। তুই ক্ষমা চেয়ে নিজেই আমার সাথে যোগাযোগ করেছিলি পরে। আল্লাহর কসম করে বলছি বন্ধু, তোর 2 পা ধরে আমার এখন শুয়ে থাকতে মন চাচ্ছে। বেঈমান ঠিকই চলে গেছে, কিন্তু তুই রয়ে গেলি আমাকে বাঁচাতে। যদি আমি বেঁচে থাকি, আমাকে সরাসরি এসে কথাগুলো আঘাত করিস। আমি তোকে সত্যি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। হামিদের প্রতি তার এই ঘটনা বলার সময় আমি নিজেও মনের অজান্তে কেঁদেছিলাম। গল্প পড়ার সময় পানি ধরে রাখতে পারিনি। রাফি ভাই নিজে তো কান্নার জন্য কথাও বলতে পারছিলেন না। আশা করি হামিদ ভাই আপনি রাফি ভাইকে ক্ষমা করে দিবেন। হামিদ খাবার এনে আমাকে নিজের হাতে খাইয়ে দেয়। খাওয়ানোর সময় হামিদ দেখতে পায় আমার চোখে পানি। আমি নিজেও তার চোখে পানি টলমল করতে দেখেছি। কি যেন ভেবে হামিদ ভাতের প্লেট টেবিলে রাখে। আমি ওর দিকে তাকিয়েছিলাম শুধু। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে হামিদ বলে, বয়সে আমি তোর অনেক বড়, তবুও তোর সাথে বন্ধুর মতো থাকি। যে জীবন তুই পাড়ি দিচ্ছিস, এই জীবন আমিও পার করেছি। তবে আমার গল্পে কালো জাদু ছিল না, ওই নারীটাই ছিল আমার কালো জাদু। পড়াশোনা ছেড়ে একটা দোকানে 12,000 টাকা চাকরি করি, অথচ এই জীবন আমি কোনোদিন চাইনি। মেয়েটাও আমাকে স্বপ্ন দেখিয়েছিল, অনেক ভালোবাসতো, আমিও ভালোবাসতাম। আমি ভাবতাম ওর মতো কেউ আমাকে কোনোদিন ভালোবাসতে পারবে না। কিন্তু কি হলো, যখন সে জানলো আমার বাবা কৃষক, আমাদের ঘরবাড়ি টিনের তৈরি, বলতে গেলে মধ্যবিত্ত, সেদিন থেকে সে কেমন যেন হয়ে গিয়েছিল। কয়েকদিন অবহেলা করার পর দেখলাম আমাকে সে ফেসবুক থেকে ব্লক করে দিয়েছে। নাম্বারে কল দিচ্ছিলাম, ওটাও ব্লক। অন্য নাম্বার থেকে কল দিলে সে আমার কণ্ঠ শুনে কল কেটে দিত। আমি পাগলের মতো তাকে বিভিন্ন নাম্বার থেকে কল দিয়ে মানিয়ে নিতে চেয়েছিলাম। বিরক্ত হয়ে সে সিমটাই বন্ধ করে দেয়। গিয়েছিলাম তাদের বাড়ি, তবে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমার শখের নারীটা 1 মাস আগেই একটা সরকারি চাকরিওয়ালাকে বিয়ে করে ফেলেছে। আমি জানতেও পারিনি, হাল ছেড়েছি, পড়াশোনাও ছেড়ে দিয়েছিলাম। বাবা কৃষিকাজ করে আমার পড়াশোনার খরচ চালাতো। ওই সময় তিনিও অসুস্থ হয়ে যায়। সংসারের বড় ছেলে আমি, সংসারের হাল ধরার জন্য এক বুক যন্ত্রণা নিয়ে নেমে যাই জীবন যুদ্ধে। তোর ঘটনা তো আমাকে বলেছিস, আরো অনেকেই জানে। হালকা হয়তো কিছুটা হলেও হতে পারিস। আর আমার এই যন্ত্রণার কথা এই প্রথম তোকে বললাম। আজ এত বছর সবটা একা সহ্য করেছি। সবাই যখন ঘুমাস, আমি তখন আমার বালিশ ভিজাই। জানি সে ধোকা দিয়েছে আমাকে, কিন্তু আমি তাকে আজও ভালোবাসি। তার প্রতি জন্ম নেওয়া মায়া আমার একটুও কাটেনি। মানুষটা হয়তো নেই, কিন্তু তার স্মৃতিগুলো আমার সাথে নিত্যদিন চলাফেরা করে। তোকে
ওকে দেখে আমি আমাকে খুঁজে পাচ্ছি। সেই আমিটা অনেক ভেঙেছিলাম। যাই হোক, মিছে মায়ের এই যন্ত্রণা যত তাড়াতাড়ি ভুলতে পারবি ততই মঙ্গল। মায়ায় পড়ে নিজেকে শেষ করিস না, কষ্ট পেলে অনেক কাঁদবি। চিৎকার দিতে মন চাইলে আমার মতো কোনো ফাঁকা স্থানে গিয়ে চিৎকার দিয়ে কান্না করবি, তবুও জীবনের উদ্দেশ্যকে ছেড়ে দিস না। আমাকেই দেখ, কখনো বুঝতে পেরেছিস আমি ভিতরে এতটা ভেঙে চড়ে আছি? হামিদ কথাগুলো যখন বলল তখন তার চোখের টলমল করা পানিগুলো নিজেকে আটকে রাখতে পারেনি, ঝরে পড়ে যাই। হামিদ বাম হাত দিয়ে পানি মুছে আবার প্লেট হাতে নাই, এরপর আমাকে খাইয়ে দেয়। ভেবেছিলাম পৃথিবীতে শুধু আমি একাই এত কষ্ট পাচ্ছিলাম, কিন্তু তখন জানলাম নিষ্ঠুর আর একাকিত্ব পছন্দ করা মানুষগুলোর মধ্যেও একটি ভয়ঙ্কর গল্প থাকে। হাসপাতালের টাকা পরিশোধ করার পর নিয়ে আসে আমাকে বাসায়। বাসার সবাই আজ আর ভিন্ন চোখে তাকাচ্ছে না আমার ব্যাপারে, তারা সবটা জেনেছে। হামিদ ওদের বলেছে সব, যাতে আমাকে বের না করে দেয়। সবাই আমাকে ধরাধরি করে বিছানায় বসাই। আমার শরীর ছিল প্রচুর রোগা, হাত পা চিকন হয়ে মোটামুটি বাজে ধরনের হাল। হামিদ সিগারেটের প্যাকেট বিছানায় রেখে হাত মুখ ধোয়ার জন্য ওয়াশরুমে যাই। ছেলেদের মধ্যে কেউ যতই অসুস্থ হোক, সিগারেটের আড্ডা যেন হতেই হবে। কিছুক্ষণ পর হামিদ এসে সিগারেট ধরা একটা। আমি হামিদকে বললাম, টেকনাফ কখন যাওয়া হচ্ছে? হামিদ আমার প্রতি উত্তরে বলে, তোর শরীরের যে হাল, রাতটা বিশ্রাম কর, আল্লাহ বাঁচালে আগামীকাল সকালে রওনা করব। হামিদের কথা শুনে রুমের অন্য একজন বলে, টেকনাফ যাওয়ার কি দরকার? আমার পরিচিত যাত্রাবাড়িতে একজন কবিরাজ আছে, তার কাছে নিয়ে গেলেই তো হয়, উনার অনেক নাম, সবাই নাকি উনার কাছে গেলে উপকার পায়, কিন্তু টাকাটা একটু বেশি যায়। ওর কথা শুনে হামিদ বলে, একটা মানুষের চেয়ে টাকার মূল্য তো আর বেশি না, আর টেকনাফের থেকে যাত্রাবাড়ি কাছে আছে, তাহলে তো এটা ভালো হয়। ধারে কাছে কবিরাজের সন্ধান হওয়ায় আমারও বেশ ভালো লেগে ওঠে। তার মানে সুস্থ হব আমি, আগের মতো আবার জীবন কাটাতে পারবো। এই ব্যাপারটা ভাবতেও তখন খুশি লাগছিল। আপনারা ভালো আছেন তাই হয়তো আপনারা বুঝবেন না মৃত্যুর মুখ থেকে বাঁচতে চাওয়ার খুশিটা কেমন হয়। সবাই নয়, আমি জানি অনেকে ভালো নেই। মোটামুটি সবটা ঠিক চলছিল, সকালেই তো কবিরাজের কাছে চলে যাব, আর আমিও ঠিক হয়ে যাব। এটি ভাবতে যতটা সোজা, সামলানো ততটাই কঠিন। আমি ভুলেই গিয়েছিলাম সকালটা আসতে আসতে আমাকে একটা রাত পার করতে হবে, পুরো একটা রাত। এই রাতটা আমার জন্য মোটেও স্বাভাবিক ছিল না। সেদিন সবাই আড্ডা দিতে দিতে রাত প্রায় 1টা বেঁচে যায়। ঘুমাতে ঘুমাতে একটা 20 মিনিটের মতো লেগেছে। আমিও হামিদের পাশে গভীর নিদ্রায় ছিলাম, কিন্তু ঘুমের মধ্যে মনে হলো আমার পা ধরে কেউ টানছে। তার হাতের স্পর্শে আমি ঘুম থেকে জাগ্রত হয়ে যাই। শুয়ে থাকা অবস্থাতেই পায়ের দিকে তাকাই, দেখতে পাই কোনো একটি বৃদ্ধ অভয়ব আমার পা নিয়ে কিছু একটা করছে। ভয়ে আমার গায়ে যত শক্তি ছিল তা দিয়ে অন্য পায়ে সজোরে লাথি মারি। আমার পায়ের আঘাতে সে অভয়ব ছিটকে পড়ে দেয়ালের উপর। আমি তখনও সেই অভয়বের দিকে তাকিয়েছিলাম। সে দেয়ালে ধাক্কা খেয়ে পড়ার পর কুকুরের মতো লাফিয়ে জানলা দিয়ে বের হয়ে গেল। ততক্ষণে আমার নড়াচড়ার শব্দে হামিদ উঠে যায় ঘুম থেকে। সে উঠেই লাইট জ্বালাই, রুমে লাইট জ্বলে উঠায় রুমমেটদের আরো 2জন উঠে যায়, বাকিরা ঘুম। হামিদ সহ ওরা আমার মুখে ভয়ের ছাপ দেখতে পাই। আমার সারা দেহ থরথর করে কাঁপছিল, আর ঘাম তো আছেই। আমি শুধু ভাবছি জানলার মধ্যে তো লোহা আছে, এই ছিদ্রে হাত ঢোকাতেও সমস্যা হবে। সেখান থেকে এত বড় একটি অভয়ব কিভাবে বের হলো? পরক্ষণে মনে পড়ে ওরা তো এমনিতেই বাতাস, তাদের কাছে এটি কিছুই না। আমি হামিদকে আর একটু শেয়ার করিনি, রাতটায় কিছু হয়নি আর। ভোরে উঠে আমরা রওনা করি যাত্রাবাড়ির দিকে। সুমন ভাই, আমরা এখনো ভুল করতে যাচ্ছিলাম, কিন্তু তা টের পেয়েছি 2 দিন পর। এই 2 দিন পর আমার চোখ থেকে রক্ত বের হতে শুরু করে। আসুন জেনে নেই কোন ভুল করেছিলাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনারা দেখছিলেন সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে তৈরি কালো জাদুর অভিশপ্ত বই গল্পের 10 নম্বর পর্ব। তো পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানান, এবং পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে। গল্পের কোন অংশ কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। নিপার স্মৃতি, হামিদের গল্প, হামিদের প্রতি রাফির আত্মপ্রকাশ, এই অভয়বের বিষয়গুলো আপনাকে কেমন অনুভূতি দিচ্ছে তা প্রকাশ করুন। তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।